শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমতায় গেলে কলকারখানা নিরাপত্তা, আমলাতন্ত্রের হয়রানির নিরসন, মব সন্ত্রাস বন্ধ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশে চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে দলের ব্যবসায়ী নীতি এবং সমাধানের কর্মপন্থা তুলে ধরেন তারেক রহমান। তাতে সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে রোববার গুলশান অফিসে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় আড়াই ঘন্টা বিভিন্ন মত পথের ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি। লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান সভা ফলপ্রসূ হয়েছে। বলেন তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আর এই মফ কালাবাদ যেটা আছে এটা হলো আপনার হলো দেশে বন্ধ করে আপনার 100% হলো দেশের আপনার ব্যবসায়িক বান্ধব, আপনার ব্যবসায়িক আপনার পরিবেশ আপনার উপযোগী করে তুলবে উনি। হ্যাঁ, আমরা এটা নিয়ে হলো আশ্বস্ত হয়েছি। সভায় তারেক রহমান ব্যবসা খাত নিয়ে বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন, যা নিয়ে আশ্বস্ত ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার। ওনারা খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে। বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলো অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানের নতুন কার্যালয়, যেখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। আমরা উন্মুক্ত থাকতে চাই, আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আইনি বিধিনিষেধ নেই এমন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ডক্টর মাহাদি আমিনকে পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম খান। নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সিলেটে মতবিনিময়ে তিনি বলেন শিগগিরই পূর্ণ দায়িত্বে নেবেন তারেক রহমান। এরপরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মহাসচিব আরও বলেন বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে 7 দিনের দলীয় শোক। দাফনের পঞ্চম দিনেও ভোর থেকে ঘন কুয়াশার তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা এবং দোয়ায় অংশ নিতে আসেন নেতাকর্মীরা। অশ্রু সিক্ত নয়নে কেউ স্মরণ করেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করেন ফুল দিয়ে।
শ্রদ্ধা নিবেদন করতে অনেকেই যান পরিবার পরিজন নিয়ে, কেউ আবার নতুন প্রজন্মকে নিয়ে গেছেন আপসহীন খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাস জানাতে। রোববার দিন শেষে শ্রদ্ধা জানান সাবেক অ্যাটর্নি জেনারেল। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ওনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, বাট ওনার সাথে দেখা করতে পারি নাই। তার আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো যার জন্য ওনার কবরে আসলে ওনাকে শ্রদ্ধা জানাতে আসছি। ওনার ঋণ এই জাতি কোনোদিন শোধ করতে পারবে না। ওনার কাছে আমরা সারা জীবন ঋণী এবং সারা জীবন ওনাকে ভালোবাসবো, ওনাকে আমরা অনুসরণ করব। তার শূন্যতা এটা আসলে চিরদিনই আমাদের হৃদয়ে রয়ে যাবে। এখানে এসে আল্লাহর দরবারে দোয়া করি যেন নেত্রীর পরপারে সুখে শান্তিতে থাকে। তিনি যে খালেদা জিয়া এই দেশের মানুষ, এদেশের সার্বভৌমত্ব, এদেশের গণতন্ত্র, এদেশের আইনের শাসন এবং ন্যায় বিচারের অতন্দ্র প্রহরী ছিলেন, যে কারণে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে তার জীবন দিয়ে ভালোবেসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। সারা দেশে 1842 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে 723 জনের মনোনয়ন। যাচাই বাছাই শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও কয়েকজনের আবেদনে ভুল ধরা পড়ে। দিনভর সময় দিয়েও যারা শেষ পর্যন্ত ইসির চাহিদা মাফিক তথ্য দিতে পারেননি তাদের মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সোমবার থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি 15টির মধ্যে, 7টির মধ্যে 6টি হচ্ছে দলীয় এবং 1টি হচ্ছে স্বতন্ত্র। বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। আজকে এই বাছাই শেষ দিন এবং কোনো স্থগিত নেই। আমরা সব মনোনয়নপত্রের রায় ঘোষণা করেছি। অন্যদিকে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়াকে এজেন্সির খেলা হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, আইনের ফাঁকফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে। রোববার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি। আখতার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোট কেন্দ্র করে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি বলেও জানান আখতার হোসেন। এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইন ইলেকশন, তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন হবে না, এমন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। রোববার সচিবালয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভয় ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তবে সেটি সফল হবে না। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার ও নির্বাচন কমিশন। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য, এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন। রোববার বিকেলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায়, মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিল ইদ্রিস বলেন, গুমের সংখ্যা 4 থেকে 6,000 হতে পারে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম এবং হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।
আওয়ামী লীগ আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে রোববার শুনানি করে রাষ্ট্রপক্ষ। গাজীপুর, বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটনা হয় বলে জানায় প্রসিকিউশন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী। এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান এবং আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারি সময় নির্ধারণ করা হয়। বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে, যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক, কিন্তু আইনের হাত অনেক লম্বা। ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ, আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ। যাকে চুহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, ওনাকে কেষ্টা বেটা হিসাবে চিহ্নিত করার পারসেপশনের বিচার হচ্ছে। এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি করেছি স্পেসিফিক করার জন্য। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR বন্ধ হবে না। গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এই পদ্ধতি সচল থাকবে। রোববার দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে। আরও জানান, প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে, যার বড় অংশ নকল এবং পুরনো সেট, যেগুলোর কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন হিসেবে বিক্রি করা হয়। এই অবস্থার চলতে দেওয়া হবে না। বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। NEIR কার্যক্রম স্থগিত করার দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় লাঠিচার্জ, জলকামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়াও চলে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সকাল 11:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা। এ সময় যান চলাচল ব্যাহত হয়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে বিক্ষোভ করছিলেন তারা। এই কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর 12টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, NEIR কার্যক্রম চালু হলে তারা ক্ষতির মুখে পড়বেন। এই রোড দিয়ে এসে অতর্কিত ইটপাটকেল হামলা করে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করার জন্য আমাদের সাউন্ড গ্রেনেড এবং গ্যাস সেল আমরা নিক্ষেপ করে তাদেরকে ডিসপার্স করেছি। তারা বিভিন্ন অলিগলিতে চলে গিয়েছে। আমরা এখন সতর্ক অবস্থানে রয়েছি। তারা যদি বের হয়, তাহলে আমরা যদি আমাদের উপর আবারও আক্রমণ আসে, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করেছে সহপাঠীরা। রোববার সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, তাদের সহপাঠী সাকিব হত্যার 24 দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তারা চান স্বরাষ্ট্র আইন উপদেষ্টার হস্তক্ষেপ। বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এদিকে অবরোধের কারণে ফার্মগেটের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে যাত্রীরা পায়ে হেঁটেই যান গন্তব্যে। নিহত 18 বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গেল 10 ডিসেম্বর ঢাকার মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শিক্ষার্থীদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলায় সে ছাত্র দলের হামলার শিকার হয়েছে। তাদের তো চিহ্নিত করা আসামি, তাদের তো ধরে ফেলার কথা। তখনই পুলিশ দেখলো, পুলিশ তো ধরলো না তাদের। আমাদের আইন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট মানের আইন ব্যবস্থা। আমরা চাই যে আমাদের সুন্দরভাবে সুষ্ঠু বিচার দেওয়া হোক। প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। অলরেডি গ্রেপ্তার করেছি আমরা, আমাদের আরও 2টি টিম বাইরে আছে। আমরা আজকে আরও কিছু গ্রেপ্তার করব। আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকে গ্রেপ্তার করে ফেলবো। সুন্দরবনে অপহৃত 2 পর্যটক এবং রিসোর্ট মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, রোববার রাতে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদস্যরা বলেন, সোমবার সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। শুক্রবার খুলনার দাকুব উপজেলার সুন্দরবনের ঢাংমারি নদীর পাশে গড়ে ওঠা গোলকানন রিসোর্টে পরিবারসহ ঘুরতে যান মোহাম্মদ সোহেল এবং জনি। পরে তাদের নিয়ে নৌকায় করে সুন্দরবনের মধ্যে ঘুরতে যান রিসোর্টের মালিক শ্রীপতি বাছার। এ সময় তাদের অপহরণ করে সুন্দরবনের একদল দস্যু। এরপর 2 নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দিয়ে গেলেও সোহেল, জনি এবং শ্রীপতিকে জিম্মি করে রাখে দস্যুরা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় 2 শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রোববার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বোধাইরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার রাতে কুদ্দুস ব্যাপারীর সমর্থক মান্নান ব্যাপারী এবং জলিল মাতবরের সমর্থক নাসির ব্যাপারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 2 শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহত হন জাবেদ শেখ নামের একজন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলতি জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। গত মাসে দাম ছিল 1253 টাকা। জানুয়ারিতে 12 কেজিতে দাম বেড়েছে 53 টাকা। গত মাসেও দাম বেড়েছিল 38 টাকা। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাম ঘোষণা করেন। সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানানো হয়। সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। প্রতি সিলিন্ডারে 800 থেকে 1000 টাকা বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা। বাড়তি দামের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা বলছেন উৎপাদন পর্যায়ে তারা নির্ধারিত দামেই পরিবেশকের কাছে বিক্রি করছেন। খুচরা পর্যায়ে বাড়তি দামের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। উৎপাদন পর্যায়ে বাড়তি দামের অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসে 12 কেজি সিলিন্ডারের মূল্য হবে 1306 টাকা। এখানে প্রতি 12 কেজিতে বেড়েছে 53 টাকা। কোম্পানি বিক্রি করবে 1211 টাকায়, ডিস্ট্রিবিউটর পাইকারি বিক্রি করবে 1261 টাকায়, খুচরা বিক্রেতা বিক্রি করবে 1306 টাকায়। এই মূল্যহার আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নাটোর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে শোকজ করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান এবং বিচারক কমিটি। রোববার রাজশাহী যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসানের স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। শোকজে বলা হয়, যমুনা টিভিতে প্রকাশিত একটি রিপোর্টে কলস প্রতীকে ভোট চাওয়ার বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। প্রার্থী আচরণ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। এই আইনের লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সোমবার সকালে সশরীরে উপস্থিত হয়ে বিষয়ে লিখিত বক্তব্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রদান করারও নির্দেশ দেওয়া হয়। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 2 মাস ব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। পরে বেলুন এবং পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে 3 বিশিষ্ট জনকে AUB ফাউন্ডার অ্যাওয়ার্ড দেওয়া হয়। পটুয়াখালীতে হয়ে গেল মনোমুগ্ধকর শরৎ সন্ধ্যা। শরৎ পরিবেশনা করেন প্রথিত যশা যন্ত্রী ওস্তাদ ইউসুফ খান। রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলাম, সিভিল সার্জন সহ অন্যরাও ছিলেন এখানে। অনুষ্ঠানে ওস্তাদ ইউসুফ খান তার খুদে শিষ্য আহমেদ নাহাম মন্তাকাকে নিয়ে শরদের সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের আন্দোলিত করেন। আশা করি ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।